এই পর্যন্ত। এবং অন্যান্য দিনের মতো এটাও বলেছি যে এই খাদ্য ইচ্ছা, অনিচ্ছা, অসহ্য এবং পিপাসার গুরুত্বটা অনেক অনেক বেশি। এবং নিচের একটি কথা আছে, যত ব্যথা তত উত্তাপ তত পিপাসা ক্যামোমিলা, যত ব্যথা তত শীতলতা তত পিপাসাহীনতা পালসেটিলা। এটা একটা রেড লাইন সিমটম, এটা নোট রাখবেন। এবারে পরের পয়েন্টে আসবো আমি, ঘুম এবং স্বপ্ন। ক্যামোমিলা রোগী রাত্রে ঘুমাতে পারে না, বেলেডোনার মতো তার ঘুম পায় কিন্তু ঘুমাতে পারে না, ঘুম পায় কিন্তু ঘুমাতে পারে না। এটা খুবই অসাধারণ একটি লক্ষণ। স্লিপি মুড বা স্লিপি ঘুম ঘুম ভাব, বাট ক্যানট স্লিপ, এটা বেতুলকা স্যারের ডিবা থেকে নেয়া। স্লিপি বাট ক্যানট স্লিপ, এটা অনেক বই আছে, শুধু বেতুলকা স্যারের না, তবে আমি লেটেস্ট ভার্সনের বইটা থেকে আমি এই কোডগুলো করার চেষ্টা করছি। সে বিছানায় যায়, অমনি তার ঘুম চলে যায়। বিছানায় তো ঘুমাতেই যায়, অথচ বিছানায় গেলে মাথা রাখলেই তার ঘুম চলে যায়। সে রাত্রে নিদ্রাহীন এবং অস্থির হয়ে পড়ে, বিশেষ করে প্রথম রাত্রে। সময়ে সময়ে এর রোগী স্বপ্ন দেখে রাত্রির প্রথম ভাগে। স্বপ্ন দেখে এতই উত্তেজিত হয়ে থাকে যে ঘুমোতে চেষ্টা করলে সে ঘুমের মধ্যে ঝাঁকি দিয়ে ওঠে এবং ভয়ঙ্কর স্বপ্ন দেখে যন্ত্রণাযুক্ত হয়ে পড়ে। খুব ইম্পর্টেন্ট, স্বপ্নের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এটা আগেও বলা হচ্ছে যে স্বপ্ন যখন থাকবে এটা সকলের নিয়ন্ত্রণের বাইরে। ইচ্ছা করলেই মানুষ স্বপ্ন দেখতে পারবে না, ইচ্ছা করলেই স্বপ্নকে নিয়ন্ত্রণে নিতে পারবে না। এটা গড গিফটেড বলা যায়। এই জন্য স্বপ্নে একেবারে যেহেতু অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত অনেকটা, তবে পারিপার্শ্বিক কোনো কারণে স্বপ্নের বিষয়টা একটু প্রভাবিত হয়ে পড়ে। কিরকম? আপনার অনেকে দেখবেন যে প্রচুর প্রস্রাবের বেগ, তখন স্বপ্নের মাধ্যমেও সে প্রস্রাব করে ফেলবে, স্বপ্নে সে ভাববে যে সে হয়তো বাইরে কোথাও বাথরুমে গিয়ে প্রস্রাব করেছে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি হয়, কিন্তু বিছানাতে সেটা হয়ে যায়। এবং যেটা ন্যাকশনাল এমিশন, দ্যাট ইজ নাইট পলিউশন, স্বপ্ন দোষও এমনটি হয়ে থাকে। আবার আপনি শুয়ে আছেন, আপনার নাকের কাছে লেপ বা কাঁথা বা কারো হাত লেগে আছে, আপনি স্বপ্নের মধ্যে মনে হচ্ছে কেউ আপনাকে শ্বাসরুদ্ধ করছে, মেরে ফেলবে। কারণ এই যে শারীরিক একটা কষ্ট, এটা আপনার স্বপ্নের মাধ্যমেও সঞ্চারিত হয়ে থাকে। এগুলা হলো কৃত্রিম ভাবে তৈরি, কিন্তু প্রাকৃতিক ভাবে অনেক স্বপ্ন মানুষ দেখে, যেটার ব্যাখ্যা, বিশ্লেষণ বা গবেষণা আজ পর্যন্ত ফলপ্রসূ হয়নি। এবং স্বপ্নে আমরা জানি যে ধর্মীয় ভাবেও স্বপ্নের অনেক চমৎকার ব্যাখ্যা রয়েছে। তো এই জন্য স্বপ্নের গুরুত্বটা বোঝাতে গিয়ে আমি এতগুলো কথা বললাম। উড়ে যাওয়া, পড়ে যাওয়া, মৃত্যু স্বপ্ন দেখা, নিজের মৃত হয়ে যাওয়া, সাপের স্বপ্ন, আগুনের স্বপ্ন, পরিশ্রমের স্বপ্ন, দৈনন্দিন কাজকর্মের স্বপ্ন, ঝগড়া বিবাদের স্বপ্ন, ইত্যাদি ইত্যাদি, মলমূত্র ত্যাগ করার স্বপ্ন, পানিতে মাছ মারার স্বপ্ন, ইত্যাদি স্বপ্ন আছে। আমরা স্বপ্নের চ্যাপ্টারটা, স্লিপ চ্যাপ্টার, ওখানে ড্রিম আছে, স্লিপ চ্যাপ্টারের মধ্যে ড্রিম, এই চ্যাপ্টারটা খুব ভালো করে আমরা পড়বো। তাহলে এই রোগীরা কি করে? এই রোগীরা যখন স্বপ্ন দেখে, ভয়ঙ্কর স্বপ্ন দেখে এবং যন্ত্রণাযুক্ত হয়ে পড়ে, জেগে ওঠে, ঝাঁকি দিয়ে ওঠে শরীর, উৎকণ্ঠাপূর্ণ নিদ্রা, ভয়ঙ্কর ভূত দেখে চমকে ওঠে, মারাত্মক দুর্ঘটনার স্বপ্ন দেখে, তাহলে এইগুলা নোট নেবেন এবং আমরা রেপার্টরিতেও এই বিষয়টা একটু হেল্প নিতে পারি। আমরা স্লিপ চ্যাপ্টারে চলে যাই, এই পয়েন্টটা একটু দেখবো আমরা, যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের হেল্প হবে। স্লিপ, আমরা চলে যাব স্লিপে। স্লিপ চ্যাপ্টার, স্লিপ চ্যাপ্টার ড্রিম 1246 না, ড্রিম, হ্যাঁ 1242 ড্রিম, 1240 ড্রিম, আরো আগে ড্রিম আছে, আরো আগে আছে, হ্যাঁ ড্রিম শুরু হয়েছে 1235 পৃষ্ঠা। 1235 পৃষ্ঠা ড্রিম মানে স্বপ্ন। দেখেন এখানে 1235 পৃষ্ঠা ডান পাশে
1235 পৃষ্ঠা ডান পাশে ড্রিম অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার স্বপ্ন, এটা থার্ড গ্রেডে রয়েছে। এটা থার্ড গ্রেডে রয়েছে, সবাই বই বের করেন, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। থার্ড গ্রেডে 1235 পৃষ্ঠা কেন্ট রেপার্টরি, বাংলা রেপার্টরি হোক, ইংলিশ হোক, মাসুদ খানের হোক, যে রেপার্টরি হোক, একই পৃষ্ঠা নম্বর থাকবে। 1235 ডান পাশে মেইন রুব্রিক ড্রিম, চ্যাপ্টার স্লিপ, মেইন রুব্রিক ড্রিম, সাব রুব্রিক দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা সম্পর্কে স্বপ্ন দেখে ফার্স্ট গ্রেডে দুইটি ওষুধ আছে, আর্সেনিক এবং গ্রাফাইটিস। সেকেন্ড গ্রেডে আছে নাক্সভোম এবং থার্ড গ্রেডে ক্যামোমিলা, এসব আরো অনেক ওষুধ আছে। ঠিক আছে, তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ইয়ে করতে হবে। পরে চ্যাপ্টারে যাই, পরে পৃষ্ঠাতে যাই, জীবজন্তু সম্পর্কে স্বপ্ন দেখে আর্নিকা, ফার্স্ট গ্রেড। তারপরে 1236 পৃষ্ঠা ডান পাশে নিচের দিকে দেখেন, বিজনেস। 1236 পৃষ্ঠা ডান পাশে নিচের দিকে বিষয় কর্ম সম্পর্কে, মানে সারাদিন যে কাজ করে মহিলারা, তারা সারাদিন যারা রান্না বান্না করে বাড়িতে, কাজের বউর সাথে ঝগড়াঝাটি করে কিংবা ভালো কাজ করে, সেগুলো স্বপ্ন দেখে। কাজের বউর ওই রকম সারাদিন কাজ করছে, অমুকের সাথে ঝগড়া বিবাদ করছে কিংবা বাসন মাছিয়ে স্বপ্ন দেখবে, ছাত্রছাত্রী পড়াশোনা স্কুল নিয়ে স্বপ্ন দেখবে, এইরকম সে যে কাজ করে সেই রকম বিষয় সম্পর্কে স্বপ্ন দেখে। খুবই গুরুত্বপূর্ণ দুটি ফার্স্ট গ্রেড মেডিসিন, নাক্সভোম এবং রাস্টক্স। সেকেন্ড গ্রেডে ব্রায়োনিয়া, সেলিডোনিয়াম, কিউরেরি, ল্যাকেসিস, লাইকোপোডিয়াম, পালসেরিলা, স্যালিসিয়া। এবং এবং 1236 পৃষ্ঠা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি লক্ষণ, ডান পাশে সবার নিচে ক্যানট অ্যাকমপ্লাইস, ড্রিম ক্যানট অ্যাকমপ্লাইস, অর্থাৎ যে কাজ সে সম্পাদন করতে পারে নাই সেটার স্বপ্ন দেখে। ব্যাপারটা কেমন? আপনি আজকে প্ল্যান করলেন, আজকে সারাটা দিন আপনি অমুক ইউনিয়ন পরিষদে একটি ট্রেড লাইসেন্স নেবেন, তারপরে শহরে যাবেন, গিয়ে একটি ড্রাগ লাইসেন্সের অ্যাপ্লিকেশন করবেন, আপনি অমুক জায়গা থেকে কিছু ওষুধ সংগ্রহ করবেন, অমুক রোগীকে কুরিয়ার করবেন। এখন কোনো কারণে আপনি ওষুধটা রোগীর কাছে কুরিয়ার করতে ব্যর্থ হয়েছেন, গাড়ি ফেল করেছেন, দেরি করে ফেলেছেন, ঘুমের ঘরে আপনি যে কাজটা করতে পারেন না সেইটারই স্বপ্ন দেখবেন আপনি। ফসফরাস ইজ দা অনলি ওয়ান সেকেন্ড গ্রেড মেডিসিন, এখানে তেমন ওষুধ নাই। তাহলে এইটা খুবই গুরুত্বপূর্ণ স্বপ্নর, এটা সেকেন্ড গ্রেডে ওষুধ খুবই কম। ম্যাগমিউর, স্যাবাডিলা থার্ড গ্রেডে আছে এবং ফসফরাস একমাত্র সেকেন্ড গ্রেড মেডিসিন। ঠিক আছে, তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ। এবং ডান পাশে 1237 পৃষ্ঠার উপরে বিজি, কর্মব্যস্ততার স্বপ্ন, যে কর্ম করে সেই ব্যস্ততার স্বপ্ন, ব্রায়োনিয়া ফার্স্ট গ্রেড। এইরকম দেখেন, এই পৃষ্ঠা যত উল্টাবেন সব স্বপ্ন সম্পর্কে আছে, সব। আচ্ছা, তাহলে 1239 পৃষ্ঠা ডান পাশে দেখেন, 1239 পৃষ্ঠার বাম পাশে 1 2 3 4 পঞ্চম ষষ্ঠ সাব রুব্রিক ইভেন্টস অফ দ্য প্রিভিয়াস ডে, পূর্বদিনের স্বপ্ন দেখে, ব্রায়োনিয়া ফার্স্ট গ্রেড। তার নিচে আছে লং পাস্ট, বহুদিন পূর্বে স্বপ্ন দেখে, সাইলিশিয়া অনলি ওয়ান ফার্স্ট গ্রেড মেডিসিন। যাই হোক, এটা গুরুত্ব বোঝাতেই বললাম যে এইরকম আপনার স্বপ্নের এই বিষয়গুলো প্রতিদিন নিয়মিত রিডিং করবেন, তাহলে একটা ধারণা হয়ে যাবে। এবং ফার্স্ট গ্রেড এবং সেকেন্ড গ্রেড, এটা আমি অবশ্যই আপনাদের এই যে 37টা চ্যাপ্টার আমি রেপার্টরি শেষ করে দেব পর্যায়ক্রমে, এই যেভাবে আমি রেপার্টরি করাচ্ছি। অসংখ্য ধন্যবাদ যারা রেপার্টরি সম্পন্ন করছেন এবং আমাকে হোমওয়ার্ক পাঠাচ্ছেন। কারো কারো হাতের লেখা এতই চমৎকার, আসলে ডাক্তারদের হাতের লেখা তো অত ভালো হয় না, আমরা তাই জানি না, জাস্ট মেড এ ফান। তো তাহলে আপনারা প্রতিনিয়ত করবেন। আপনি যখন আমরা এই 37টা চ্যাপ্টার শেষ করব, এরপরে বিশেষ কিছু ভাবে আমরা রেপার্টরি পড়বো, দেখবেন রেপার্টরি আপনার কাছে একেবারে মানে পান্তা ভাতের মতো হয়ে যাবে। তাহলে আমরা স্বপ্নের বিষয়টা গুরুত্বের সঙ্গে দেখব। আঙ্গিক লক্ষণ সমূহ, দাঁত। শিশুদের দাঁত ওঠার সময় নানান রোগ লক্ষণ প্রকাশ পেতে দেখা যায়, দন্তশূল, উদরাময়, পেট ব্যথা ইত্যাদি। এগুলো কোনো না কোনো ওষুধের লক্ষণ নির্দেশ করে। সুস্থ স্বাভাবিক শিশুর দাঁত ওঠার সময় কষ্টকর কোনো লক্ষণ প্রকাশ পায় না। মনে রাখবেন, সুস্থ স্বাভাবিক শিশুর দাঁত ওঠার সময় কোনো কষ্টকর লক্ষণ প্রকাশ পায় না। সুস্থ স্বাভাবিক মানুষের বাচ্চা জন্মগ্রহণ করতে নিঃশ্বাস নিতে কষ্ট হয় না, নিঃশ্বাস সে স্বাভাবিকভাবে নেবে, কান্না স্বাভাবিকভাবে করবে, দাঁত স্বাভাবিকভাবে উঠবে, ব্রহ্মতল স্বাভাবিকভাবে জোড়া লাগবে,
15 দিনের মধ্যে নাভিটা কেটে দিলেও শুকিয়ে যাবে। বসা, শেখা, দাঁড়ানো, হাঁটা, চলাফেরা, কথা বলা সব স্বাভাবিক মতো হবে। কিন্তু যারই জটিলতা হবে তখন, যখন জীবনের ড্রাইভ আছে, জীবনের মাইলস্টোন আছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা স্টেপে কোনো না কোনো জায়গায় সে বাধাগ্রস্ত হবে। এইগুলা বিশেষ করে ক্যালকেরিয়া, ক্যালকেরিয়া, ক্যামোমিলা, কোস্টিকাম, এই ধরনের কিছু ঔষধ প্রয়োজন হতে পারে লক্ষণ সমষ্টিতে। তাই এখানে বলা হয়েছে সুস্থ স্বাভাবিক শিশু দাঁত ওঠার সময় কষ্টকর কোনো লক্ষণ প্রকাশ পায় না। দিনের বেলা দন্তশূল সম্পূর্ণ অনুপস্থিত থাকে, কিন্তু যেমনই রাত আসে আর রোগী গরম বিছানায় শয়ন করে, অমনি তা তীর বেধার মতো ছিন্নকর যন্ত্রণা, মানে ছিঁড়ে ফেলার মতো যন্ত্রণা আরম্ভ হয়। খেয়াল রাখবে, দাঁতের ব্যথা ক্যামোমিলা, ছোট হোক আর বড় হোক, দিনের বেলা থাকে না। রাত যখন হবে, যখন বিছানায় যাবে গরম, তখনই তার ব্যথা আরম্ভ হবে, ছিঁড়ে ফেলার মতো অসহ্য ব্যথা, গালিগালা শুরু করবে। গরম ঘরে প্রবেশ করলে দাঁত ব্যথা শুরু হয়, এটা একটি অসাধারণ লক্ষণ। বায়ু প্রবাহ হতে দাঁত ব্যথা, বাতাস প্রবাহ হলে দাঁত ব্যথা, ঠান্ডা জিনিস খেলে উপশম। তাহলে গরমে যখন বৃদ্ধি, গরম ঘরে বৃদ্ধি, গরম কিছু খেলে বৃদ্ধি, ঠান্ডায় উপশম, এটা মনে রাখা দরকার। মধ্যরাত্রির পূর্বে বৃদ্ধি হয়, দাঁত অত্যন্ত লম্বা বোধ হয়। অনেক ওষুধে আছে সবকিছু লম্বা বোধ হয়, দাঁত অনেকটা লম্বা বোধ হয়। ক্যামোমিলার যে সকল রোগ সন্ধ্যা এবং রাত্রিতে উপস্থিত হয় তার অধিকাংশই মধ্যরাত্রির দিকে। কখনো কখনো মধ্যরাত্রির পূর্বেই উপশম হয়ে যায়, মানে মধ্যরাত্রি পর্যন্তই বিশেষ করে হয়, কোনোটা মধ্যরাত্রি ক্রস করে। মধ্যরাত্রির পর হতে সকাল পর্যন্ত ক্যামোমিলার প্রায় সকল লক্ষণ অনুপস্থিত থাকে। এই কথাটা রেড লাইন সিমটম, আপনি মার্ক করে রাখবেন। অনেকে বলেছে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো 2 বার পড়তে, যেন লিখে নিতে পারেন অবশ্যই। মধ্যরাত্রির পর হতে সকাল পর্যন্ত ক্যামোমিলার প্রায় সকল লক্ষণে অনুপস্থিত থাকে। সকল লক্ষণই বলা হয়েছে, চুলকানি বলেন, পস্রা বলেন, দাঁত ব্যথা বলেন, পেট ব্যথা বলেন, মাথা ব্যথা বলেন, যে জ্বালাপোড়া বলেন, যে লক্ষণই হোক না কেন বাচ্চার, সবই মধ্যরাত্রি থেকে সকালের দিক পর্যন্ত কমে যায়। তাই এরা কি করে, চুলকানি হোক আর যাই হোক, মধ্যরাত্রি পর্যন্ত খুব অস্থির থাকে, খুব অসহ্য মনে হয়, আস্তে 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 মধ্যরাত্রি পর ঘুমিয়ে দিয়ে সব ঠিক হয়ে যায়। আরেকটি বিশেষ কথাই যে, যদি তার মুখমণ্ডলের বাহির থেকে বেদনা হয় তাহলে সেটা উত্তাপে উপশম হয়। খুব গুরুত্বপূর্ণ কথা, মুখমণ্ডলের বাহির থেকে বেদনা হয় তাহলে সেটা উত্তাপে উপশম হয়, কিন্তু ওই ব্যথা যদি দাঁতকে আক্রমণ করে তাহলে তা ঠান্ডায় উপশম হয়। কি অদ্ভুত ব্যাপার দেখেন, মুখমণ্ডলের বাইরে মানে ফেসের উপরে, গালে, নাকে, হ্যাঁ, থুতনিতে, এই জায়গাগুলোতে যখন ব্যথা হয় তখন সেটা কি হয়, উত্তাপে উপশম। কিন্তু মুখের ভিতরে একটা দাঁতের ব্যথা হলে পরে উত্তাপে বৃদ্ধি, তখন ঠান্ডায় উপশম হয়। যেমন এই কথাটা আরেকটা ওষুধের ক্ষেত্রে খাটে মাথায়। কি ওষুধ বলেন তো আপনারা দেখি? খুব চমৎকার এটা সিমিলারিটি এইরকম লক্ষণের সঙ্গে, কিন্তু ওটা মাথাতে এই ব্যাপারটা হয়। কে বলতে পারবেন এই কথাটা? থ্যাংক ইউ ভেরি মাচ। যারা আর্সেনিক বলেছেন অসংখ্য ধন্যবাদ। আর্সেনিকের রোগী প্রচন্ড শীতকাতর, অথচ তার মাথা আভ্যন্তরীণ যন্ত্রণায় ঠান্ডা চাইবে, কিন্তু উপরের ত্বক, চর্ম এগুলো যদি আক্রান্ত হয় তাহলে সে গরমে উপশম। সারা শরীরে যেমন গরমে উপশম, উষ্ণতায় উপশম, মাথার উপরিভাগের চর্ম, ত্বক, এগুলা উষ্ণতায় উপশম, কিন্তু আভ্যন্তরীণ যন্ত্রণা কষ্টে ঠান্ডায় উপশম। ঠিক ক্যামোমিলার ক্ষেত্রে মুখের উপরের অংশে, চর্মের উপরে যেগুলো সমস্যা, ব্যথা হলে উত্তাপে উপশম, ভিতরের সমস্যা হলে সেটা ঠান্ডায় উপশম। এই কথাগুলা কিন্তু মনে রাখতে হবে, একটা ওষুধকে আলাদা করে দেয় এই কথাগুলা। শরীরের অবশিষ্ট অংশ শীতল থাকে। আহার বা স্নানের পরে মুখ ঘামে। আহার বা স্নানের পরে মুখ ঘামে, স্নানের পর তো মুখ ঘামার কথা না, আহারের পর অনেকে ঘামতে পারে, এ কথাটা মনে রাখার মতো। মল ঘাসের মতো সবুজ অথবা কাটা ডিমের মতো, অথবা 2 খণ্ড করা ডিম পুনরায় কাটার মতো হলদে এবং সাদা। ডিম 2 খণ্ড করলে কেমন হয়, সেই ডিমের ভিতরের যে অংশ সেরকম হলদে এবং সাদা। সবুজাভ পিচ্ছিল মল, বিশেষ করে শিশুদের দাঁত ওঠার সময় অথবা রাগান্বিত হওয়ার পরে, অ্যাঙ্গার আফটার অথবা ডেন্টিশন ডিউরিং, দাঁত ওঠার সময় অথবা রাগান্বিত হবার পরে তার এই রকম, ভালো ছিল আগে
এইবার এই অবস্থায় দাঁত ওঠার সময় বা রাগার পরে তার কষ্ট, এই যে মলগুলো এরকম হয়ে যায়। মল নির্গমনকালে গরম মনে হয়, এর গন্ধক মিশ্রিত হাইড্রোজেনের মতো। গন্ধক মানে সালফার মিশ্রিত হাইড্রোজেনের মতো এর গন্ধ, মলের গন্ধ। মল নির্গমনকালে গরম মনে হয়, বলেন তো প্রস্রাব নির্গমনকালে গরম মনে হয় কোন ওষুধের লক্ষণ? ক্যান্সারিস। না, ক্যান্সারিসটা তো জ্বালাকর, কিন্তু ওখানে তার জ্বালা যন্ত্রণা হয় না, কিন্তু প্রস্রাবটা গরম মনে হয়, শুধু অনুভূত হয়। বোরাক্স। নো অ্যাসিড নাইট। নো নো নো, অ্যাসিড না, ঠান্ডা। বেনজোইক অ্যাসিড গরম, বেনজোইক অ্যাসিড, অ্যাসিড নাইট দুইটা ওষুধেরই আপনার ঘোড়ার প্রস্রাবের মতো দুর্গন্ধ, কিন্তু বেনজোইক অ্যাসিড গরম অনুভূত হয় আর অ্যাসিড নাইট ঠান্ডা অনুভূত হয়। নোট দিস পয়েন্ট। এইবারে বলেন, সাদা স্রাব গরম মনে হয় কি? বলেন কোন ওষুধ? স্যার এটা বোরাক্স। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার রক্তস্রাব গরম মনে হয় কোন ওষুধ? বেলেডোনা স্যার। ইয়েস, থ্যাংক ইউ, বেলেডোনা। এগুলো একটু মনে রাখতে হবে, এগুলা কিন্তু রেপার্টরি। হ্যাঁ, রেপার্টরিতে একই সাথে হয়তো এভাবে নাও পাওয়া যেতে পারে, আমাদের মস্তিষ্কের রেপার্টরির সাথে তার অন্য কোনো রেপার্টরি পারবে না। আপনি এগুলো নোট নেবেন, বারবার দেখবেন, দেখবেন আপনার একসময় অভ্যস্ত হয়ে যাবে। আচ্ছা, গর্ভকাল, গর্ভকালীন স্যার আসসালামু স্ত্রীলোকদের আলাইকুম। চিকিৎসার উপযুক্ত। অনেক কে? স্যার শারমিন সুলতান বলছিলাম। স্যার বেনজোনিক অ্যাসিডের প্রসাব গরম মনে হয় বললেন, অ্যাসিড হ্যাঁ, আপনার কেমন নেটওয়ার্কের ঠান্ডাটা সমস্যা। গরম? বেনজোইক অ্যাসিড নাইটের প্রস্রাব গরম অনুভূত হয় আর অ্যাসিড নাইটের প্রস্রাব ঠান্ডা অনুভূত হয়। জি, আপনার নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, গর্ভকাল, গর্ভকালীন স্ত্রী লোকদের চিকিৎসার উপযুক্ত সময়। এই পয়েন্টটা আরো মনোযোগ দিয়ে শুনবেন। তার বিশৃঙ্খল ব্যাপক লক্ষণগুলি এই সময় প্রকাশিত হয়, অন্য সময় প্রায় এতটা হয় না। যদি তার ছোড়াদোষ থাকে তাহলে তা গর্ভকালে উপস্থিত না হওয়া পর্যন্ত সুপ্তই থাকে। অর্থাৎ মনে রাখতে হবে, একটা নারীর জীবনের মাতৃত্ব হলো পূর্ণতা নিয়ে আসে, সন্তান হলো তার পূর্ণতা, একটা নারীর নারীত্বের পূর্ণতা আনে। এখন যখন তার ভিতরে হয়তো বেশ কিছু রোগ আছে, সেটা হয়তো সাপ্রেশন আছে, চুলকানি, বস্ত্রা, দাউদ, বিখাউজ হতে পারে, আগে সাপ্রেশন করেছে, কিংবা হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীতে, এবং আচিল টাচিল এগুলো আছে, কিংবা অন্য কোনো কষ্ট আছে, অ্যাসিডিটি আছে। যখন অন্য সময় প্রকট হয়নি, সুপ্ত থাকে, এবার যদি তার গর্ভ শুরু হয়, তখন তার এই কষ্টগুলো প্রমিনেন্ট হতে থাকে, প্রকট হতে থাকে, স্পষ্ট হতে থাকে, লক্ষণগুলা সুপ্রকাশিত হতে থাকে। ভাইটাল ফোর্স এই সময়টাই অপেক্ষা করে। কেন? কারণ এটা ভিতরে থাকলে অনাগত সন্তান যেটা মায়ের গর্ভে আছে, সেটার অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত কোনো ক্ষতি হয়ে যেতে পারে। সেই জন্যই সেটা একমাত্র প্রকৃতির সাহায্য চায়, ভাইটাল ফোর্স, যে এই মার এই মায়ের ভিতরে এইটা সুপ্ত ছিল, আমি প্রকাশ করে দিলাম, এখন সদৃশ্য নিয়মে এর চিকিৎসা করে এটা আরোগ্য করলে মা এবং সন্তান দুটোই পরিপূর্ণ সুস্থতার দিকে এগিয়ে যাবে। তো সেটাই বলা হচ্ছে যে যদি তার ছোড়াদোষ থাকে তাহলে তা গর্ভকালে উপস্থিত না হওয়া পর্যন্ত সুপ্তই থাকে, গর্ভকাল উপস্থিত হলে আবার প্রকাশিত হয়ে যায়। গর্ভকালীন ওই সকল ধাতুগত অবস্থা প্রকাশিত হবার উত্তেজক কারণ স্বরূপ কাজ করে, মানে গর্ভকালটা সেটা প্রকাশ হবার একটা উত্তেজক কারণ হিসেবে কাজ করে। সুতরাং ওই সময়টাই হোমিওপ্যাথিক চিকিৎসকের রোগীর পর্যবেক্ষণ করেন এবং লক্ষণাবলীর উপর ভিত্তি করে ঔষধ প্রয়োগ করার এমন সুন্দর সুযোগ দিবে যে তা কেবলমাত্র ওই সময়ের লক্ষণগুলি দূর করে তাকে প্রসবের জন্য প্রস্তুত করে তুলবে না, তার শরীরের বিধানের বিশৃঙ্খলাও দূর করবেন। আশা করি বুঝতে পেরেছেন এটা। তিনি সমস্ত জীবন বহুবিধ যন্ত্রণা হতে মুক্ত থাকবেন এবং এমন কতগুলো অবস্থা হতে আরোগ্য হবে যা অন্য কোনো প্রকার বিশেষ ঘটনা দ্বারা উদ্দীপ্ত না হওয়া পর্যন্ত অপ্রকাশিত থাকবে। কথাটা খুবই ডিপ থটের কথা, মানে এই সময় একটা উপযুক্ত সুযোগ দিয়েছে। কিন্তু এইটা যদি আপনি অ্যালোপ্যাথি চিকিৎসা সাপ্রেস করেন অন্যান্য পন্থায়, তাহলে এর ভয়াবহতা সারা জীবন ভোগ করতে হবে। আর যদি এটা উপযুক্ত সদৃশ্য চিকিৎসা বিধানে, দ্যাট ইজ ক্লাসিক হোমিওপ্যাথি চিকিৎসা বিধানের, হ্যানিম্যানি হোমিওপ্যাথি চিকিৎসা বিধানের আরোগ্য করা সম্ভব হয়, তাহলে আগামী দিনগুলো তার জন্য
আরো আরোগ্যের শুভ সূচনা হয়ে গেল। এবং শেষ কথাটা যে এমন কতগুলো অবস্থা হতে আরোগ্য হবে যা অন্য কোনো প্রকার বিশেষ ঘটনা দ্বারা উদ্দীপ্ত না হওয়া পর্যন্ত অপ্রকাশিত থাকবে। মানে আরো যদি ভিতরে জটিলতাও থেকে থাকে, সেটা আরোগ্য এমন ভাবে নিশ্চিত করবে যে আগামীতে যদি ওই রকম বেশি পরিমাণ উদ্দীপক কোনো কারণ না থাকে, তাহলে সেগুলা জাগরিত হবে না। প্রসবকালীন অন্যান্য গর্ভবতীদের মতো এর রোগী বেদনা সহ্য করতে পারে না। সে সময় অস্থির হয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। অর্থাৎ যারা ক্যামোমিলার, ওই যে সেদিন বললাম 2জন ক্যামোমিলার রোগী, যমজ, 2জনেরই বাচ্চা প্রসব হয়েছে একই দিনে, ধরেন একই সন্তান হবে। এখন জাস্ট উদাহরণ দেওয়ার জন্য, একই দিনে যমজের তো নাও হতে পারে। একজন পালসেটিলা রোগী, সে কষ্ট হচ্ছে, তারও এরও কষ্ট হচ্ছে, ধরেন একই ধরনের কষ্ট হচ্ছে। এখন পালসেটিলা রোগী তেমন কিছু বলবে না, শান্ত, তার কষ্ট হবে। কিন্তু ক্যামোমিলা রোগী হলে সে সহ্য করতে পারবে না, একই রকমের কষ্ট হলেও সে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করবে, একে ওকে লাথি মারবে, বকাবকি করবে। এই কথা শুনে যদি আপনাকে তাকে ক্যামোমিলা দেন 1 ডোজ 2 ডোজ, আশা করা যায় সন্তান সুপ্রসব হবে। শিশুকে স্তন দানকালে পিঠে খাল ধরা এবং পেটে খাল ধরা ব্যথা হতে থাকে। শিশুকে যখন স্তন দান করে মা শিশুকে, তখন তার পিঠে এক ধরনের খাল ধরা ব্যথা, পিঠে এক ধরনের ক্র্যাম্পিং পেইন হয়, মানে খামচি দিয়ে ধরার মতো ব্যথা হয়, পেটেও খাল ধরা ব্যথা হয়। আচ্ছা বলেন তো যে কোন ওষুধের রোগী একটা স্তন পান করলে আরেকটা স্তনে অস্বস্তি বোধ করে? বলেন, এটা পড়িয়েছি কিন্তু বলেন। বোরাক। কোন ওষুধের রোগী স্তন পান করালে পিঠের দিকে একটা সুতার মতো টেনে ধরার মতো ব্যথা, টান বোধ, মানে পিঠটা টেনে ভিতরের দিকে নিচ্ছে, বুকের ভিতর দিয়ে টেনে সুতা দিয়ে টানছে, এরকম? ওইটা অবশ্য পড়ানো হয়নি, প্রোটনটিক। যাই হোক, আরো এরকম অনেক কথা আছে। কাশি, এর বিশেষ লক্ষণ হলো শিশু রাত্রে ঘুমিয়ে পড়ে এবং কাশতে 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 থাকে অথচ জেগে ওঠে না। অসাধারণ একটি লক্ষণ, অদ্ভুত লক্ষণ। কাশতে তো মানুষ ঘুমাতে পারে না, এরা অন্য সময় কাশে না, ঘুমের ঘরে কাশে, কিন্তু জেগে ওঠে না। সে ঘুমের মধ্যেও কাশে, ক্রুদ্ধ হতে কাশির উৎপত্তি হয়। শুষ্ক কাশি রাত্রে এবং ঘুমের মধ্যে বাড়ে। বিছানা উত্তপ্ত হয়ে উঠলে কাশির উপশম হয়। আমি আমার বাচ্চাকে এই অবস্থা দেখে, এই একটি লক্ষণ দেখে আমি কাশি তার আরোগ্য করেছি। ঘুমের ঘরে সে কাশবে, অন্য সময় কাশুক আর না কাশুক, অন্য সময় যদি না কাশে তাহলে ঘুমের ঘরে কাশবে, কিন্তু জেগে যাবে না। আর অন্য সময় যদি কাশে, ঘুমের ঘরে আর বেশি কাশবে, তবু জাগবে না। এটাই অদ্ভুত লক্ষণ। চর্ম, 10টা 6 বাজে। Every injury causes inflammation and suppression due to unhealthy skin. থেকে নেওয়া হয়েছে। সাধারণত অস্বাস্থ্যকর চর্ম আঘাত লেগে কেটে গেলে বা ছিঁড়ে গেলে সহজে প্রদাহিত এবং পুজ উৎপাদন হয়, এখানে প্রদাহিত হবে। ত্বক স্যাঁতসেঁতে ঘামযুক্ত এবং অত্যন্ত উত্তপ্ত, যেন জ্বলছে ত্বকটা, এমন হয়। মোয়েস্ট অ্যান্ড বার্নিং হট স্কিন, ভিভা থেকে নেওয়া হয়েছে। পায়ের তলা জ্বালা করে, বিশেষ করে রাতে, তাই পায়ের পাতা বিছানার বাইরে রাখতে হয়। এই লক্ষণটা অনেক ওষুধে আছে। বার্নিং অফ সোল অ্যাট নাইট, পুটস ফিট, মানে পায়ের পাতা পুট রাখে আউট অফ বেড, বিছানার বাইরে, এটাও ভিভা থেকে নেওয়া হয়েছে। এবং ভিভা থেকে যেটা নেওয়া হয়েছে সেটা কিন্তু বোল্ড করে লেখা ওখানে। জর্জ ভিতুলকার স্যার ওখানে অনেক লক্ষণ লিখেছেন, তার মধ্যে এগুলো বোল্ড করে লেখা আছে, মানে ভেরি ইম্পর্টেন্ট, তাই ওখান থেকে আমি লাইনগুলো নিয়েছি। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, এটা পড়ি। এটাও ভিভা থেকে নেওয়া। Fat and red cheeks, but it is even more typical if the symptom is one-sided. মানে কিছু কিছু এর বৈশিষ্ট্যকর লক্ষণ আছে যেগুলো শরীর এক পাশে সীমাবদ্ধ থাকে। যেমন ওয়ান চিক রেড অ্যান্ড হট, একটা গাল, দেখেন এভাবে বোল্ড করে দেওয়া আছে ওই ভিভা থেকে। আমি এই পৃষ্ঠাটা এই জন্যই স্যাম্পল হিসেবে নিয়েছি এবং কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ আছে তাই। বাচ্চাদের বিশেষ করে ওয়ান চিক, গাল, চিক মানে গাল, রেড লাল এবং গরম, যে গালটা লাল সেটা গরম। দ্য আদার পেইল অ্যান্ড কোল্ড, অন্য গালটা একটু ফ্যাকাশে এবং ঠান্ডা, ফ্যাকাশে এবং ঠান্ডা। দিস গোজ অ্যালং উইথ হোয়াট ইজ টিচি বা স্টিকি সুইট জেনারেলি অ্যারাউন্ড দ্য হেড, এবং এর সঙ্গে কি থাকে, চটচটে গরম ঘাম থাকে, জেনারেলি সাধারণত অ্যারাউন্ড দ্য হেড, ঘাড়ের আশপাশ দিয়ে, মাথার আশপাশ দিয়ে তার ঘামটা থাকে।
নিচে আরেকটা বোল্ড করা লেটার পড়ছি, হিট অ্যান্ড আনকোয়েন্সেবল। আচ্ছা, মোর স্পেশালি অন দ্য ফরহেড অ্যান্ড হেয়ারি স্কাল, ইভেন ওয়েটিং দ্য হেয়ার, চুল টুল ভিজে যায়, কপালের ওদিক দিয়ে থাকে। নিচে বাংলা দেওয়া আছে, আমি ওই জন্য ওটা পড়ছি না ওইভাবে। হিট অ্যান্ড আনকোয়েন্সেবল কনস্ট্যান্ট থার্স্ট, এটা গুরুত্বপূর্ণ। হিট অ্যান্ড আনকোয়েন্সেবল, উত্তপ্ত এবং মানে তীব্র পিপাসা এবং ক্রমাগত একটানা পিপাসা থাকে তার, ঠিক পালসিটিলার বিপরীত, তাই না? পালসিটিলাতে এখানে থাকলে কি থাকতো? চিল অ্যান্ড থার্স্টলেস, বাস একটি লাইনে থাকতো। এবং ইজ অফেন এ কমিটেন্ট ওয়েন দিস থ্রি সিমটমস, এই যে তিনটা সিমটম আছে, এটাই বলা হয়েছে ওয়েন দিস থ্রি সিমটমস কাম টুগেদার, তিনটা সিমটম যদি একসাথে আসে, ইন এ ফেভারিশ অর পেইনফুল কন্ডিশন with the mental characteristic present, chamomilla should definitely be thought of. এখানে বলা হয়েছে উপরের যে বোল্ড করা যে তিনটা লক্ষণ আছে না, এক গাল লাল, এক গাল লাল এবং গরম, আর এক গাল ঠান্ডা এবং ফ্যাকাশে, গরম, চটচটে ঘাম মাথার চারপাশ দিয়ে কপালের দিকে, এবং উত্তপ্ত শরীর, প্রচুর পিপাসা একটানা, এই তিনটা লক্ষণ যদি থাকে, তার জ্বর হোক অথবা যে কোনো ব্যথা হোক, এই ওষুধ কার্যকর। এই ওষুধ চিন্তা করতে হবে প্রথমে, আশা করে আরোগ্য হয়ে যাবে, জ্বর হোক, ব্যথা যন্ত্রণা হোক, মাথায় রাখবেন। এজন্য আমি এটা কিন্তু একদম মানে কাট করে নিয়েছি, পেজ থেকেই আমি কাট করে নিয়েছি, বাংলাটা পড়ে নিবেন আপনারা। হ্রাস বৃদ্ধি, বৃদ্ধি উত্তাপে, রাগের পর খোলা বাতাসে, বায়ু প্রবাহ এবং রাতে, সকাল 9টা থেকে রাত্রে 12টা পর্যন্ত। মনে রাখতে হবে ক্যামোমিলা রাত 9টা থেকে 12টা পর্যন্ত, 9টায় বিশেষ করে বৃদ্ধি। কারণ আমরা বললাম যে চুলকানি হোক, পাঁচরা হোক, দাউদ বিক্ষোভ যাই হোক না কেন, এর মধ্যরাতের আগ পর্যন্তই বিশেষ করে বৃদ্ধি হয়। কোনো কোনো ক্ষেত্রে 2-1 ঘন্টা পার হতে পারে, কিন্তু মাঝরাত থেকে সকাল পর্যন্ত এরা ভালো থাকে। এই যে হ্রাস বৃদ্ধির এই কথাটা কিন্তু মানে স্বর্ণাক্ষরে লিখে রাখতে হবে ক্যামোমিলার জন্য, নোট রাখবেন। হ্রাস, কোলে করে বেড়ালে এবং গরম ভিজে আবহাওয়া এবং মধ্যরাত্রি থেকে সকাল পর্যন্ত হ্রাস। এবার আমরা জর্জ ভিতুলকার স্যারের এখান থেকে আমরা পড়ব ক্যামোমিলা, সংক্ষেপে কি CHAM। কিওয়ার্ডস: এক্সাইটেবল, রিঅ্যাক্টিভ নার্ভাস সিস্টেম, ক্যাপ্রিসিয়াসনেস, অতিরিক্ত উত্তেজনা প্রবণ, অত্যন্ত সংবেদনশীল স্নায়ুতন্ত্র, এবং ক্যাপ্রিসিয়াস মানে খামখেয়ালিপনা আছে এর মধ্যে। অর্থাৎ ক্যামোমিলা রোগীর সম্পূর্ণ ব্যক্তিত্ব এই তিনটি বৈশিষ্ট্যকে কেন্দ্র করে গড়ে ওঠে। জন্যই জর্জ ভিতুলকার স্যার এই তিনটি কিওয়ার্ড দিয়ে এটাকে একদম ফিনিশ করে দিয়েছেন। তিনটি কিওয়ার্ড মনে রাখতে হবে: এক্সাইটেবল, রিঅ্যাক্টিভ নার্ভাস সিস্টেম এবং ক্যাপ্রিসিয়াসনেস। দ্যাটস ইট। আচ্ছা, এবার আমরা ভূমিকাতে দেখব ক্যামোমিলা পেশেন্টস আর ওভার সেন্সিটিভ পিপল টু অ্যান এক্সট্রিম ডিগ্রি। অর্থাৎ ক্যামোমিলা রোগীরা অত্যন্ত চরম মাত্রার সংবেদনশীল হয়ে থাকে। সামান্য শব্দ, স্পর্শ, ব্যথা বা মানসিক কষ্ট তারা খুব বেশি অনুভব করে। যেটা সবাই যেটা অনুভব করে তার চেয়ে কয়েক পরিমাণে তার চেয়ে বেশি অনুভব করে। এটা তার মেন্টালিটি, এটা তার মেন্টাল স্টেট বা মানে কনস্টিটিউশনাল স্টেট। ওভার সেন্সিটিভিটি অ্যান্ড ইরিটেবিলিটি রান থ্রু দ্য হোল সিমটম পিকচার। অতিরিক্ত সংবেদনশীলতা ও খিটখিটে স্বভাব থাকে এদের। অর্থাৎ ক্যামোমিলার সম্পূর্ণ লক্ষণ চিত্র জুড়ে বিদ্যমান এটা। মানসিক এবং শারীরিক প্রায় প্রতিটি উপসর্গই এই দুইটি বৈশিষ্ট্য দেখা যায়। Chamomile is very much indicated in children during the period of dentition. এই যে দাঁত ওঠার সময় শিশুদের ক্ষেত্রে ক্যামোমিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুল প্রযোজ্য একটি ওষুধ। দাঁত ওঠার সময় অস্থিরতা, কান্না, রাগ, ব্যথার জন্য একটা ক্লাসিক ওষুধ এটি। আমরা মেন্টাল স্টেট এবার দেখবো। গ্রেট ইরিটেবিলিটি, অ্যাগ্রাভেশন টাস্ক স্পোকেন টু ডিউরিং পেইন ডিউরিং ডেন্টিশন। অত্যন্ত খিটখিটে স্বভাব, স্পর্শ করলে, কথা বললে, ব্যথার সময় বা দাঁত ওঠার সময় এর উপসর্গগুলো বেড়ে যায়। অর্থাৎ রোগী কাউকে সহ্য করতে পারে না, সামান্য বিরক্তিতেই রেগেও যায়। ক্যানট বিয়ার টু বি লুকড অ্যাট, তার দিকে কেউ তাকিয়ে থাকলেও সে সহ্য করতে পারে না। সেন্ডস নার্স আউট অফ দ্য রুম,
পরিচর্যাকারী কেউ বা নার্স যারা আছে তাদেরকে ঘর থেকে বের করে দিতে চায়, মানে কারো উপস্থিতি তার কাছে অসহ্য। ক্যাপ্রিসিয়াসনেস, রিজেকশন দ্য থিংস হি হ্যাজ বিন লঞ্জিং ওয়েন অফার্ড, অর্থাৎ খামখেয়ালিপনা কি, যে জিনিসগুলোর জন্য খুব আগ্রহ দেখিয়েছিল সেটি সামনে যদি দেন আবার প্রত্যাখ্যান করে, এটা সিনাতে বেশি আছে, তবে অনেক সময় দিলে শান্ত হয়। চিলড্রেন ওয়ান্ট টু বি ক্যারিড অ্যান্ড রোকড, শিশুরা সব সময় কোলে থাকতে এবং দোলনায় হলে শান্ত থাকে, একটু দোল দিলে শান্ত থাকে। ওভার সেন্সিটিভ টু পেইন, ব্যথার প্রতি অত্যন্ত সংবেদনশীল। কমন ইন চিলড্রেন স্পেশালি ডিউরিং ডেন্টিশন, বিশেষ করে ব্যথাটার সময় শিশুদের সমস্ত লক্ষণগুলি বৃদ্ধি পায়। এগুলো মেন্টাল স্টেটে গেল, এবার ফিজিক্যাল স্টেটে আমরা দেখবো। এইলমেন্ট ফ্রম অ্যাঙ্গার, পেইনস ইন ইউটেরাস, মেট্রোরেজিয়া, ভমিটিং, কনভালশন, ডিসফোনিয়া, মেট্রাইটিস, অ্যাজমা এটসেট্রা। রোগের পর বিভিন্ন রোগ বা উপসর্গ দেখা দেয়, যেমন জরায়ুর ব্যথা, জরায়ু থেকে অস্বাভাবিক রক্তপাত, বমি, খিঁচুনি, শ্বাসকষ্ট, জরায়ুর প্রদাহ, হাঁপানি ইত্যাদি। অর্থাৎ ক্যামোমিলার রোগের একটি গুরুত্বপূর্ণ কারণ হলো কজেশন। রাগের পর বহু মানসিক এবং শারীরিক সমস্যাগুলো শুরু হতে পারে, এটা প্রথমের দিকে কিন্তু বলা হয়েছে। আচ্ছা, নিচে একটি লাইন আছে, মাইন্ড কোয়াইট, অর্থাৎ ক্যারিড অনলি বাই বিং ক্যামোমিলা, অর্থাৎ শুধুমাত্র কোলে বহন করলে শান্ত হয়, এটা কেন্ট মহোদয় বলেছেন। আর ভিতুল কাছা যা লিখেছেন কেন্ট থেকে বেশি লিখেছেন। এই গোপন তথ্যটুকু আপনাদের জানিয়ে দিলাম। কোন বই বেশি ফলো করেছেন? কেন্টের বইটা বেশি ফলো করেছেন। গ্রেট, সেকেন্ড পেজে চলে গেলাম। গ্রেট সেন্সিটিভিটিনেস, অত্যন্ত সংবেদনশীলতা। ক্যামোমিলা রোগী শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রে অস্বাভাবিকভাবে সংবেদনশীল হয়। টু পেইন, পেইন ইজ আনবেয়ারেবল, ড্রাইভস টু ডিসপেয়ার, ব্যথার প্রতি অত্যন্ত সংবেদনশীল। ব্যথা এতটাই অসহনীয় লাগে যে রোগী হতাশ এবং অস্থির হয়ে পড়ে। লেবার পেইনস, লেবার পেইনস ইজ স্প্যাজমোটিক অ্যান্ড ডিস্ট্রেচিং, মেক হার ডেসপারেট। প্রসব বেদনা খিঁচুনিমূলক, খিঁচুনির মতো হয়, স্প্যাজম, এবং অত্যন্ত কষ্টদায়ক হয়, যা রোগীকে প্রায় উন্মাদের মতো অস্থির করে তোলে। অথচ ওই কষ্ট কিন্তু অন্য ওষুধের ক্ষেত্রে এতটা সে বোধ করবে না বা প্রকাশও করবে না। অর্থাৎ প্রসবের সময় ব্যথা অসহ্য হয়ে রোগী চিৎকার করতে পারে বা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে, এজন্য বকাবকি, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। রেডনেস অফ ওয়ান চিক, দেখেন বোল্ড করে লেখা, সরি ক্যাপিটাল লেটারে লেখা। পেইলনেস অফ দ্য আদার্স, এক গাল লাল ও গরম, অন্য গাল ফ্যাকাশে এবং ঠান্ডা। ডেন্টিশন উইথ ইরিটেবিলিটি, দাঁত ওঠার সময় তীব্র খিটখিটে ভাব থাকে। টুথ এক মানে টুথ ব্যথা। হেডের সঙ্গে এক থাকলে হেডেক, স্টমাকের সঙ্গে এক, ACH, এক থাকলে স্টমাক এক, মানে এক শব্দের অর্থ হলো ব্যথা, তাহলে হেডের সঙ্গে এক থাকলে মাথা ব্যথা, হেড মানে মাথা, এক মানে ব্যথা, হেডেক। টুথ এক, এইভাবে এইগুলো পড়তে হয়। টুথ এক, দাঁত ব্যথা কখন? অ্যাগ্রাভেশন, বাম দিকে অ্যারো মানে অ্যাগ্রাভেশন। ওয়ার্ম ড্রিঙ্ক অর ফুড, বেড, ওয়ার্ম রুম, মানে গরমেই তো এর বৃদ্ধি। দাঁতের ব্যথা গরম পানি, গরম খাবার, বিছানার গেলে এবং গরম ঘরে বাড়ে। Stools hot, like chopped egg and spinach, smelling like rotten eggs, especially during dentition. মল গরম থাকে। কুচানো ডিম এবং পালং শাকের মতো দেখতে হয় এবং পচা ডিমের মতো দুর্গন্ধযুক্ত হয়, বিশেষ করে দাঁত ওঠার সময় বাচ্চাদের। যেহেতু ওই সময় একটি গুরুত্বপূর্ণ লক্ষণ বারবার বলা হয়েছে। হট সুইট অন হেড, মাথায় গরম ঘাম হয়, বিশেষ করে কপাল এবং মাথায় তালুতে প্রচুর পরিমাণে গরম ঘাম হয়, মাথার চারদিকে। Modalities: aggravation, night, touch or touching anything, lying on painless side, coffee, cold becoming. বৃদ্ধি পায় সকাল 9টার দিকে, স্পর্শে বা কোনো কিছু স্পর্শ করলে, যে পাশে ব্যথা নেই সেই পাশে শুলে, কফি পান করলে এবং ঠান্ডা লাগলে। অ্যামেলিওরেশন কি? কফি আফটার পারস্পিরেশন, কোল্ড, কফি পান করে ঘাম হওয়ার পরে এবং ঠান্ডায় কমে। ডিজায়ার কোল্ড ড্রিঙ্কস, বিয়ার, ইচ্ছা ঠান্ডা পানি এবং রুটি খেতে এরা পছন্দ করে। অ্যাভারশন, ওয়ার্ম ড্রিঙ্কস, বিয়ার, কফি। অ্যাভারশন টু ফুড আফটার ইটিং এ লিটল, মানে অনিচ্ছা কি? খাবার খেতে অরুচি, গরম পানীয়, বিয়ার, কফি। অল্প কিছু খাওয়ার পরেই খাবারের প্রতি বিরক্তি এবং অনীহা দেখা দেয়। তো এই ছিল মোটামুটি
ক্যামোমিলা সম্পর্কে আপনাদের সামনে আমার আলোচনা উপস্থাপনা। প্রিয় উপস্থিতি, আশা করছি যে ক্যামোমিলা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা আপনাদের হয়েছে। এটা বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। বড়দের জন্য হবে না তা না, গর্ভবতীদের জন্য হয়, নারীদের ক্ষেত্রেও হয়। তো কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। 1টা থেকে 2টা কোশ্চেন নিব। সংক্ষিপ্ত চিত্র দিতেন না? না, এটা সংক্ষিপ্ত এখন দেওয়া হয়নি আর কি, আগামী পরবর্তীতে দেবার তৈরি করা হয়নি। স্লাইডটা একটু দিয়ে দিয়েন, লিখে নেব। আচ্ছা, দিয়ে দেবো, স্লাইডটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে কি? আগামী দিন সিনা ওষুধ নিয়ে আলোচনা হবে। সিনা সম্পর্কে 20টি রুব্রিক আপনারা দিবেন। আমি চ্যাপ্টারটা লিখে দেব, মানে পরের 3টা চ্যাপ্টার থেকে দিবেন। যে পর্যন্ত হয়েছে পরের 3টা চ্যাপ্টার থেকে দিবেন, তাহলেই হবে। আগামী শনিবারের হোমওয়ার্ক ইনশাল্লাহ। রেকর্ড শেষ করছি। কারো কোনো কোশ্চেন আছে বলেন। স্যার সিনা থেকে যে কটা বললেন? 10টা? 20টা, ফার্স্ট সেকেন্ড কোথায় নেই? ওকে, 20টা ঠিক আছে। স্যার এটা কি আচ্ছা, আর কোনো ফেস question? চ্যাপ্টারের পর থেকে হবে? জি জি, পরের যে চ্যাপ্টার গুলো দিচ্ছি, তবে মাইন্ড থেকে 5টা নেবেন। মাইন্ড থেকে, জি জি, তারপরে 3টা চ্যাপ্টার নেবেন। এখানে মাইন্ডটা সবসময় নেবেন, মাইন্ডটা প্রত্যেকটা ওষুধেই নেবেন। কারণ ক্যামোমিলা সিনাতে মাইন্ড চ্যাপ্টারটা খুব জরুরি। মাইন্ড আমি পরবর্তীতে যে ওষুধটাই দিয়ে মাইন্ড থেকে নিবেনই, 5টা কমপক্ষে নিবেন। আপনি 20টার বেশিও দিতে পারবেন, ভালো, আরো ভালো, কিন্তু কমপক্ষে 20টা দিতে হবে, এটাই মূল কথা। সিনা থেকে 20টা দিবেন, কারণ 2টা দিক ক্লাস হলে 40টা হবে। সিনা ওষুধগুলা ছোট, হয়তো একদিনেও হয়ে যেতে পারে, দেখা যাক, সময় বলে দিবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি।